নমস্কার। সৌমেন গল্পকথার আসরে সকলকে স্বাগত। গল্প পাঠে আমি সৌমেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আজকের গল্প অপুর অভিজ্ঞতা। গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাঁহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। তবে এই বেতের উপর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। তাই তাঁহারা গুরুমহাশয়কেও বলিয়া দিয়াছিলেন, ছেলেদের শুধু পা খোড়া এবং চোখ কানা না হয়, এইটুকু মাত্র নজর রাখিয়া তিনি যত ইচ্ছা বেদ চালাইতে পারেন। গুরুমহাশয়ও তাঁহার শিক্ষাদানের উপযুক্ত ক্ষমতা ও উপকরণের অভাব একমাত্র বেতের সাহায্যে পূর্ণ করিবার চেষ্টায় এরূপ বেপরোয়াভাবে বেদ চালাইতে থাকেন যে ছাত্রগণ পা খোড়া ও চক্ষু কানা হওয়ার দুর্ঘটনা হইতে কোনরূপে প্রাণে বাঁচিয়া যায় মাত্র। পৌষ মাসের দিন। অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু ওঠো শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্যে, সেলেট। হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রুত্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে, মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিনও ওরূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন। পাঠশালায় বসে বসে খেও এখন, লক্ষ্মী মানিক। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইহ। পরে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল। উঠিবার লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জাড়িজুড়ি খাটিল না, যাইতে হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসছি নে, দেখো। ষাট ষাট, বাড়ি আসবি নাকি? ও কথা বলতে নেই, ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমা খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরু মহাশয়কে বলে দিও যেন কিছু বলে না। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হবার সময়ে আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। অপু, বসে বসে লেখো, গুরুমশায়ের কথা শুনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। অকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরুমহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সন্দ্রব্য লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানারূপ কুৎসর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তারির তালপাতা মুখে পুরিয়া চিবাইতেছে। আরেকটি বড় ছেলে, তাহার গালে একটা আঁচিল, সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেড়া দিলাম,
অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁখ পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরুমহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না, গুরুমহাশয় হঠাৎ বলিলেন, এই ফোনে স্লেটে ওসব কী হচ্ছে রে? সম্মুখের সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল, কিন্তু গুরুমহাশয়ের সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সাথে ফোনের স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটা ছোঁ মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল। এসব কি লেখা হচ্ছে স্লেটে? সতে ধরে নিয়ে আয় তো দুজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছোঁ মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরুমহাশয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরুমহাশয় বলিলেন, হাসে কে? হাস্য কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। সতে একখানা থা নিয়ে আয় তো তেঁতুল তলা থেকে, বেশ বড় দেখে। অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল। তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল, কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি বলিয়াই হোক, গুরুমহাশয় সে যাত্রা তাহাকে রেহাই দিলেন। পাঠশালা বসিত বৈকালে। সব শুদ্ধ ৮-১০টি ছেলেমেয়ে পড়িতে আসে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই। সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে। যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছু নাই, চারিধারে খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। পাঠশালা ঘরের চারিপাশে বন, পিছন দিকে গুরুমহাশয় পৈতৃক আমলের বাগান। অপরাহ্নের তাজা গরম রৌদ্র বাতাবি লেবু, গাব ও পিয়ারি ফুলি আম গাছটার ফাঁক দিয়া পাঠশালার ঘরের বাঁশের খুঁটির পায়ে আসিয়া পড়িয়াছে। নিকটে অন্য কোনো দিকে কোনো বাড়ি নাই, শুধু বন ও বাগান। একধারে একটা যাতায়াতের সরু পথ। ৮-১০টি ছেলেমেয়ের মধ্যে সকলে বেজায় দুলিয়া নানারূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। মাঝে মাঝে গুরুমহাশয়ের গলা শোনা যায়, এই ক্যাবলা, ওর স্লেটের দিকে চেয়ে কী দেখছিস? কান মোলে ছিঁড়ে দেব একেবারে। নুটু, তোমার কবার নিতু ভিজোতে হবে, ফের যদি দেখি নেতি ভিজুতে উঠেছ। গুরুমহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটির হোলন দেওয়ার অংশটি পাকিয়া গিয়াছে। বিকালবেলা প্রায় গ্রামের দিনুপালিত কি রাজুরায় তাহার সহিত গল্প করিতে আসেন। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। রাজুরায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাঁপটা তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারতখানা কি বাবার সেই দাশুরায়ের পাঁচালিখানা মাটি প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া। বাহিরে অন্ধকারে বর্ষা রাতে টিপ টিপ বৃষ্টি পড়িতেছে।
কেহ কোথাও নাই। পিছনের ডোবায় ব্যাঙ ডাকিতেছে, কি সুন্দর। বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ও পাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসিতেন, যে কোনো গল্প হোক, যত সামান্য হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। সান্যাল মহাশয় দেশভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রীপুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া থেলো হুঁকা টানিতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতো নিতান্ত ঘরোয়া, সেকেলে পাড়া গাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি আর বুঝি নাই। পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালা বন্ধ, বাড়িতে জনপ্রাণীর সাড়া নাই। ব্যাপার কি? সান্যাল মশাই সপরিবারে বিন্ধ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন। অনেক দিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল, দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্যাল মশাই সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কীরকম আছো? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছই পড়ল। নামতা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। সান্যাল মশাই যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন, সেদিকে হাতখানেক জমি উৎসাহে আগাইয়া বসিত। স্লেট বই মুড়িয়া এক পাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনার দরকার নাই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। কুঠির মাঠের পথে যে জায়গাটাকে এখন নালতাকুড়ি জোল বলে, ওইখানে আগে, অনেক কাল আগে, গ্রামের মতি হাজরার ভাই চন্দর হাজরা কি বনের গাছ কাটিতে গিয়াছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলের তোড়ে মাটি খসিয়া পড়িয়াছিল। হঠাৎ চন্দর হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাঁড়ির কানা মতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়া আছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখে এক হাঁড়ি সেকেলে আমলের টাকা। তাই পাইয়া চন্দ্র হাজরা দিন কত খুব বাবুগিরি করিয়া বেড়াইল। এসব সান্যাল মহাশয়ের নিজের চোখে দেখা। এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কীরকম কষ্ট হইয়াছিল। নাভি গয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম। কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সান্যাল মহাশয়ের নাম বলিলেন পেঁড়া। নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে পেঁড়া কিনিয়া খাইবে। আরেকদিন সান্যাল মহাশয় একটা কোন জায়গার গল্প করিতেছিলেন। সে জায়গায় নাকি আগে অনেক লোকের বাস ছিল। সন্ধ্যার সময় তেঁতুলের জঙ্গলের মধ্যে দিয়া তাহারা সেখানে যান। সান্যাল মহাশয় বারবার যে জিনিসটা দেখিতে যান, তাহার নাম বলিতেছিলেন চিকা মসজিদ। কী জিনিস তাহা প্রথমে সে বুঝিতে পারে নাই। পরে কথাবার্তার ভাবে বুঝিয়াছিল একটা ভাঙা পুরানো বাড়ি। অন্ধকার প্রায় হইয়া আসিয়াছিল। তাহারা ঢুকিতেই এক ঝাঁক চামচিকা ছাঁ করিয়া উড়িয়া বাহির হইয়া গেল। অপু বেশ কল্পনা করিতে পারে, চারিধারে অন্ধকার তেঁতুল জঙ্গল, কেউ কোথাও নাই, ভাঙা পুরানো দরজা। যেমন সে ঢুকিল অমনি সাঁ করিয়া চামচিকার দল পলাইয়া গেল।
রানুদের পশ্চিম দিকে চোরা কুঠুরির মতো অন্ধকার ঘরটা। কোন দেশে সান্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অশ্বত্থতলায় থাকিত। এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা হ্যাঁ, কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ঈপ্সিত ফলের নাম করিলে সে সম্মুখের যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও হ্যাঁ, ওখানে গিয়া লইয়া আইস। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফেলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। রাজু রায় বলিতেন, ও সব মন্তরতন্ত্রে খেলা আর কি। সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন, মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা। বেলেডাঙ্গার বুধো গারোয়ানকে তোমরা দেখেছ কেউ? রাজু না দেখে থাকো, রাজকৃষ্ট ভায়া খুব দেখেছ। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে এই কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো। 100 বছর বয়সে মারা যায়। মারাও গিয়েছে আজ 25 বছরের ওপর। জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একবার অনেক কালের কথা, আমার তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি। বুধো গারোয়ানের গাড়ি। গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করেছে। কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব কীরকম ভয়ভীত ছিল তা রাজকৃষ্ট ভাইয়া জানো নিশ্চয়। একে মাঠে রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা কড়িও আছে। বড্ড ভাবনা হলো, আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো, জন চারেক সন্ডা মাক্ষ গোছের মিশকালো লোক এসে গাড়ির পিছন দিকের বাঁশ দুদিক থেকে ধরলে। এদিকে দুজন, ওদিকে দুজন। দেখে তো মশাই আমার মুখে আর রাটা নেই। কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি। এদিকে তারাও গাড়ির বাঁশ ধরে সঙ্গেই আসছে। বুধো গারোয়ান দেখি পিট পিট করে পেছন দিকে চাইছে। ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। বেশ আছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল। বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোক কজন বললে, ওস্তাদজি আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গারোয়ান বললে, সেসব হবে না বেটারা, আজ সব থানায় গিয়ে বাঁধিয়ে দেব। অনেক কাকুতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম করিসনি। তবে তারা বুধো গারোয়ানের পায়ের ধুলা নিয়ে চলে গেল। আমার সচক্ষে দেখা। মন্তরের চোটে ওই যে ওরা বাঁধ ধরে এসে ধরেছে, অমনি ধরেই রয়েছে, আর ছাড়াবার সাধ্যি নেই। চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরেক আটাও হয়ে গিয়েছে। তা বুঝলে বাবু মন্তরতন্ত্রের কথা। গল্প বলিতে বলিতে বেলা যাইত। পাঠশালার চারিপাশের বনজঙ্গলে অপরাহ্নে রাঙা রৌদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের জগডুমুর গাছের ডালে ঝোলা গুলঞ্চ লতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতাপাতার চাটাই, ছেঁড়া খোড়া বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দাকাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সে গ্রামের ছায়াভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিক্কণ সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহার কোনো অদ্ভুত জগতে নতুন চোখ মিলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ।
এখানেই মা রোজ ভাত করিয়া খাওয়ায়, চুল আঁচড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এই গণ্ডিটুকু ছাড়ালেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয় অকুল জলধি। তাহার শিশু মনে থই পায় না। ওই যে বাগানের ওদিকের বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল। তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাঁকারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে, কত মোহর ভরা হাঁড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার ঘন ঝোপের নিচে কচু ওল ও বন কলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা, কেউ জানে না কোথায়। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না, পড়াশোনা হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক। এমন সময় গুরু মহাশয় বলিলেন, স্লেট নেও, শ্রুতিলিখন লেখো। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝঙ্কার জড়ানো এক অপরিচিত শব্দ সঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণের অপূর্ব ঠেকিল, এবং সব কথার অর্থ না বোঝার দরুনই কুহিলে ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উঁকি মারিতেছিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রসবনগিরি। ইহার শিকড়দেশ আকাশপথে সতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। আধিতক্য প্রদেশ ঘন সন্নিবিষ্ট বনপাদপসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারবে না, কিন্তু সে জানে, তাহার মনে হয়, অনেক সময়ই মনে হয়, সেই যে বছর দুই আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল। সেদিন মাঠের দ্বার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে। পথটার দুধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টি চাহিয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তা ভাবিয়া সে কুল পায় নাই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা, মাধবপুর 10 ঘড়া হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরও অনেক দূরে গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে। সেই অশ্বত্থ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে, সেই বহু দূরের দেশটা। শ্রুতিলিখন শুনিতে শুনিতে সেই 2 বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রসবন পর্বত। বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সে প্রসবনগিরির উন্নত শিখর, আকাশপথে সতত সঞ্চরমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে যাইয়া দেখিবে, কিন্তু সে বেতসী কণ্টকিত তট, বিচিত্র পুলিনা গোদাবরী, সে শ্যামল জনস্থান, নীল মেঘমালায় ঘেরা সে অপূর্ব শৈলপ্রস্থ রামায়ণে বর্ণিত কোনো দেশ ছিল না।
বাল্মীকি বা ভবভূতিও তাহাদের সৃষ্টিকর্তা নহেন। কেবল অতীত দিনের কোনো পাখি ডাকা গ্রাম্য সন্ধ্যায় এক মুগ্ধমতী গ্রাম্য বালকের অপরিণত শিশু কল্পনার দেশে তাহারা ছিল বাস্তব, একেবারে খাঁটি, অতি সুপরিচিত। পৃথিবীপৃষ্ঠে যাহাদের ভৌগোলিক অস্তিত্ব কোনো কালে সম্ভব ছিল না, শুধু এক অনভিজ্ঞ শৈশব মনেই সে কল্পজগতের প্রসবন পর্বত তাহার সতত সঞ্চরমান মেঘজালে ঢাকা নীল শিখরমালার স্বপ্ন লইয়া অক্ষয় আসন পাতিয়া বসিল। নমস্কার বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করলাম। পরের গল্পটি পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।